প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আপনাদের সবাইকে ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি খাদিজা সিদ্দিকা বলছি, ঢাকা সিটি কলেজ থেকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট। আজকে আমরা পড়ব ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল, এবং আজকে আমাদের কোর্স লেকচার নাম্বার হচ্ছে 12, এবং টাইটেল অফ দ্য লেকচার হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সিং পলিসি। আসুন আমরা শুরু করি আমাদের পড়াশোনা। আমরা চ্যাপ্টার 10 শুরু করছি, কর্পোরেট ফাইন্যান্সিং পলিসিস। আমরা প্রথমে পড়ব গোলস অফ কর্পোরেট ফাইন্যান্স। একটা কর্পোরেশনের সামনে দুটো গোল থাকে, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আমরা জেনে নেই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কি। প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে যখন একটা কর্পোরেশন যখন তার প্রফিটটা ম্যাক্সিমাম বা সর্বাধিক করতে পারে, সেই অবস্থাটাকে আমরা বলবো প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন আসেন যে প্রফিট কি। ইকোনমিক্স এর ভাষায় বা অর্থনীতির ভাষায় প্রফিট হচ্ছে একটা অর্গানাইজেশনের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেই টাকাটা থাকে সেটাকে বলা হয় প্রফিট। এবং প্রত্যেকটা অর্গানাইজেশন চায় তাদের প্রফিটটা ম্যাক্সিমাম হোক। দেখেন, ফিনান্সের ভাষায় প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে কি বোঝায়? ফিনান্সের ভাষায় প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে আমরা বুঝি আর্নিং পার শেয়ার বা ইপিএস বাড়ানো। আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় বাড়ানো, তাকে আমরা ফিনান্সের ভাষায় প্রফিট ম্যাক্সিমাইজেশন বলে থাকি। দেখেন এখানে কি লেখা আছে, আমরা একটু পড়ি। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট represents the process or the approach by which profits earnings per share is increased. অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা অর্গানাইজেশনের আর্নিং পার শেয়ার কত, বা তাকে আর্নিং পার শেয়ারটা বা ইপিএসটা বাড়াতে হবে। In simple words, all the decisions, whether investment or financing, etc., are focused on maximizing the profits to optimum levels. তো একটা প্রতিষ্ঠানের সবগুলো সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো কিসের উপরে ফোকাস করে নেওয়া হয়? এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় যে ফার্ম তার প্রফিটটা ম্যাক্সিমাম লেভেলে বা অপটিমাম লেভেলে করবে। এটার উপর বেস করে বিনিয়োগ সিদ্ধান্ত এবং অর্থায়ন সিদ্ধান্তগুলো একটা অর্গানাইজেশন নিয়ে থাকে। এরপর আমরা চলে আসি আমাদের 2 নাম্বার গোল বা লক্ষ্য। 2 নাম্বার গোল হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ বলতে আমরা কি বুঝি? সম্পদ সর্বাধিকরণ বলতে আমরা বুঝি যখন একটা কর্পোরেশনের শেয়ার প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস, মার্কেট শেয়ার প্রাইস যখন বৃদ্ধি পাবে, সেই অবস্থাটাকে আমরা বলবো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এবং একটা ফার্মের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বা সম্পদ সর্বাধিক করা। এখানে সম্পদ ইন্ডিকেট করছে কোন জিনিসটাকে? সম্পদ ইন্ডিকেট করছে শেয়ার প্রাইসকে, অর্থাৎ মার্কেটের বর্তমান শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এবং এতে করে যেটা হয়, ফার্মের ভ্যালু ক্রিয়েশন হয়, ফার্মের ভ্যালু বৃদ্ধি পায়, এবং আলটিমেটলি স্টেক হোল্ডার যারা থাকে সবাই এটা দ্বারা উপকৃত হয়। আসুন দেখি আমরা এখানে কি লেখা আছে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন is to earn maximum wealth for the shareholders. So the finance manager tries to give a maximum dividend to the shareholders. He also tries to increase the market value of the shares. The market value of the shares is directly related to the performance of the company. দেখেন এখানে কি বলছে? বলছে যে শেয়ার হোল্ডারদের জন্য সর্বোচ্চ সম্পদ উপার্জন করাটাই হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এবং ফাইন্যান্স ম্যানেজার চায় যে শেয়ার হোল্ডারদেরকে ম্যাক্সিমাম ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদান করতে, এবং উনি আরো চান যে মার্কেটে যাতে শেয়ার প্রাইসটা বৃদ্ধি পায়, এবং মার্কেট ভ্যালু যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে ওই কোম্পানির পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স তো ভালো ছিল, যার ফলে শেয়ার মার্কেটে শেয়ারের প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। এরপরে আসেন, আমরা যে দুটো লক্ষ্য পড়েছি, এই দুটো লক্ষ্যের মধ্যে ফার্মের আলটিমেট বা ফার্মকে যখন বলা হয় বা কর্পোরেশনকে যখন বলা হবে যে আপনি একটা
উদ্দেশ্য আপনি সেট করেন, মানে আপনি একটা লক্ষ্য আপনাকে নিয়ে কাজ করতে হবে, তখন অবশ্যই ফার্ম যেটা করবে সেটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে ফার্মের আলটিমেট গোল বা মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করবে। কেন আমরা দুইটা লক্ষ্য থাকার পরেও কেন আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে কেন ফার্ম তার আলটিমেট গোল বলবে সেটা আমরা এখন করব। দেখেন, আর্গুমেন্টস ইন এগেইনস্ট অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশনের কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশন গুলোর কারণে বা সীমাবদ্ধতাগুলোর কারণে একটা ফার্ম তার আলটিমেট গোল হিসেবে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে নির্ধারিত করে। দেখেন আমরা সেই লিমিটেশন গুলো বা অসুবিধাগুলো কি কি। প্রথমটা দেখেন যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের বিপক্ষে যুক্তি বা অসুবিধা সমূহ কি কি। প্রথম আমরা এখানে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ প্রফিট ইজ অ্যাম্বিগুয়াস, অর্থাৎ প্রফিটের সম্পর্কে যে ধারণাটা দেয়া আছে সেটা হচ্ছে অস্পষ্ট, সুনির্দিষ্ট না। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখানে কিন্তু বলছি যে প্রফিট ম্যাক্সিমাম করতে, ঠিক আছে? সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে কি ধরনের প্রফিটটা ম্যাক্সিমাম করতে হবে বা সর্বোচ্চ করতে হবে। দেখেন, প্রফিট হতে পারে যে মোট লাভ হতে পারে বা গ্রস প্রফিট হতে পারে, নেট প্রফিট হতে পারে, বিফোর ট্যাক্স প্রফিট হতে পারে, আফটার ট্যাক্স প্রফিট হতে পারে। এখানে যেহেতু সুনির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে আপনি প্রফিট ম্যাক্সিমাম করার জন্য এই প্রফিটটাকে ধরে আপনার প্রফিট ক্যালকুলেট করতে হবে, সেজন্য বলা হচ্ছে যে the concept of profit is ambiguous বা vague। 2 নাম্বারটা দেখেন, it does not consider timing of benefits। এটা আহ, আহ, সময়ের যে ক্যাশ ফ্লো গুলো হয় সেটা সময়কে বিবেচনা করে না। মানে কি? মানে হচ্ছে দেখেন, প্রফিট ম্যাক্সিমাইজেশনের প্রফিটটা যখন ক্যালকুলেট করে তখন একটা একটা ফিসকাল ইয়ার তো আপনার বা ইনভেস্টমেন্টের একটা পিরিয়ড 5 বছর হতে পারে, বা ফিসকাল ইয়ারে যেটা ধরে নেয় যে একটা রিটার্নটা আমার বছরের শুরুতে হতে পারে অথবা বছরের শেষে হতে পারে, বছরের মাঝামাঝি হতে পারে। প্রফিট ক্যালকুলেশন করার সময় এই টাইমটা কনসিডার করা হয় না। বা একটা প্রজেক্টে বিনিয়োগ করলাম 5 বছর মেয়াদি, এমন হতে পারে প্রথম 2-3 বছর আমাকে খুব কম প্রফিট দিয়েছে বা প্রফিট দেয় নাই, কিন্তু শেষের 2 বছরে গিয়ে অনেক বেশি প্রফিট দিয়েছে, এবং টোটাল 5 বছরে ওই প্রজেক্ট থেকে টোটাল আর্নিং কত সেটা যোগ করলে দেখা গেল যে অনেক বেশি প্রফিট আসছে। তখন কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনের এটাকে একসেপ্ট করে নিবে, কারণ এখানে হাইস্ট প্রফিট দেখাচ্ছে। এবং এটা আসলে সময়ের সাথে সাথে যে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় এটার ফলে তারা এই এই কনসেপ্টটাকে তারা কি করছে না, কনসিডার করছে না। তারপরে দেখেন, সেজন্য এটা এটা আরেকটা সমস্যা বা অসুবিধা প্রফিট ম্যাক্সিমাইজেশনের, যে জন্য ফার্ম প্রফিট ম্যাক্সিমাইজেশনকে আলটিমেট গোল বা মূল লক্ষ্য বলে না। 3 নাম্বার দেখেন, ইট ইগনোরস রিস্ক এন্ড রিটার্ন, অর্থাৎ এই যে বললাম যে আমরা এখানে রিস্ক বলতে কি বোঝানো হচ্ছে, যে আনসার্টেনটি আছে, বা আমরা যে ফিউচার ভ্যালু গুলোকে ডিসকাউন্টিং এর মাধ্যমে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে আমরা আমাদের রিটার্নটা কেমন হবে সেটা করেই প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে এই কাজটা করা হয় না। অর্থাৎ তারা ধরে নিচ্ছে যে এই যে এখন যে রিটার্নটা আসলো বা 4 বছর পরে যে রিটার্নটা আসলো সেটা সেই দুইটা রিটার্নের ভ্যালু একই। বাস্তবে আসলে এটা ভ্যালু একই থাকে না, কারণ 4 বছর পরে 1,000 টাকার মূল্য এবং এখন 1,000 টাকার মূল্য অবশ্যই সমান না। এই জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশনকে ফার্ম তার মূল লক্ষ্য হিসেবে ধরে না, এটাও আরেকটা কারণ। 4 নাম্বার দেখেন, ইট ডাজ নট কনসিডার অল ক্যাশ ফ্লোজ। আরেকটা সমস্যা যেটা প্রফিট ম্যাক্সিমাইজেশনের, সেটা হচ্ছে যে একটা ফিসকাল ইয়ারে সংঘটিত সকল নগদ প্রবাহগুলোকে প্রফিট ম্যাক্সিমাইজেশনে গণনা করা হয় না বা বিবেচনা করা হয় না। বিষয়টা কেমন আমি আপনাদের একটু খুলে বলি। মনে করেন যে আমরা যখন ইয়ে করি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করি অ্যাকাউন্টিং এ, তখন কি করি, তখন যে অগ্রিম কোনো আয় যদি চলে আসে সেটাকে আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে শুধুমাত্র এই ফিসকাল ইয়ারে আমাদের আয় কতটুকু বা ক্যাশ ফ্লো কতটুকু সেটা আমরা দেখাই। কিন্তু অ্যাকচুয়ালি তো টাকাটা আমার কাছে, আমার অর্গানাইজেশনে ক্যাশ টাকাটা চলে এসেছে, তার মানে সে এটাকে কনসিডার করছে না। অথবা যে টাকাটা আমার প্রাপ্য কিন্তু এখনো পাইনি, বকেয়া আছে, সেটাকে আমরা কি করি, যোগ করে দেখাই যে বকেয়া আয়, সেটা
আমরা যোগ করে দেখাই, অথচ এই টাকাটা কোম্পানিতে আসেইনি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে টাকাটা আসবে বা এসেছে, বা এই আইটেমে আমার কত টাকা আসার কথা, আমরা সেই অ্যামাউন্টটা দেখাই। এই যে চারটা কারণে আমরা বা অর্গানাইজেশন প্রফিট ম্যাক্সিমাইজেশনকে তাদের আলটিমেট গোল বা মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করে না, বা এই চারটা কারণ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের অসুবিধা। আমরা আমাদের পরের টপিকটাতে চলে যাই, আর্গুমেন্টস ইন ফেভার অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ সম্পদ সর্বাধিকরণকে যা অর্গানাইজেশন বলছে যে এটা ফার্মের মূল লক্ষ্য বা আলটিমেট গোল, কেন, কি কারণে সম্পদ সর্বাধিকরণকে আমরা মূল লক্ষ্য বলি? এই যে ছয়টা কারণ আছে, এই ছয়টা কারণে আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে একটা ফার্মের বা অর্গানাইজেশনের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করব। দেখেন আমরা একটু পড়ি। প্রথম নাম্বারটা হচ্ছে, দেখেন, দ্য কনসেপ্ট অফ ওয়েলথ ইজ ক্লিয়ার। এখানে বলা হচ্ছে যে সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে সম্পদ যেটাকে ইন্ডিকেট করছে, যে সম্পদের ধারণা যেটা, এই কনসেপ্টটা হচ্ছে একেবারে সুস্পষ্ট, সুনির্দিষ্ট। যেমন আমরা যেমন বলেই দিচ্ছি যে ওয়েলথ বলতে এখানে বোঝানো হচ্ছে শেয়ার প্রাইস। যখন শেয়ার প্রাইস বৃদ্ধি পাবে তখন ধরে নিতে হবে যে ওয়েলথটা ম্যাক্সিমাম হয়েছে। এই দিক থেকে বলা যায় যে ফার্মের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে মূল লক্ষ্য। 2 নম্বর দেখেন, ইট কনসিডার্স টাইমিং অফ বেনিফিটস। ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের আরেকটা সুবিধা হচ্ছে তারা যে রিটার্ন গুলো বা ক্যাশ ফ্লো গুলো যেগুলো আসে, কখন আসছে, সময়টাকে তারা বিবেচনা করে। এটা হচ্ছে আরেকটা সুবিধা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের। 3 নাম্বার দেখেন, ইট কনসিডার্স রিস্ক এন্ড রিটার্ন। এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ক্যালকুলেশনের সময় রিস্ক কতটুকু এবং রিটার্ন কতটুকু কখন আসছে এই জিনিসগুলো কনসিডার করা হয়। সেটা কেমন? বিষয়টা হচ্ছে, দেখেন আমরা যে বলছি যে শেয়ার প্রাইস বৃদ্ধি পেলে ওয়েলথ ম্যাক্সিমাম হচ্ছে। শেয়ার প্রাইসটা বৃদ্ধি কখন পাবে? শেয়ার প্রাইসটা বৃদ্ধি পাবে যখন নেট প্রেজেন্ট ভ্যালু যখন কি হয়, বৃদ্ধি পাবে। এবং আমরা জানি নেট প্রেজেন্ট ভ্যালু বের করার সময় ভবিষ্যতে যে বেনিফিট গুলো বা ক্যাশ ফ্লো গুলো আসবে সেগুলোকে আমরা একটা সুনির্দিষ্ট রেট দিয়ে, যেটাকে আমরা বলি ডিসকাউন্টিং রেট, সেটা দিয়ে ভাগটা করে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নেই। অর্থাৎ ডিসকাউন্টিং এর মাধ্যমে আমরা রিটার্নটা কত আসবে, ভবিষ্যতে যে রিটার্নটা আসার কথা, ডিসকাউন্টিং এর মাধ্যমে এটাকে আমরা বর্তমান মূল্যে কনভার্ট করে নেই, এবং আমরা এখন কত টাকা ইনভেস্ট করছি সেটা থেকে বাদ দিয়ে যে ভ্যালুটা পাই সেটাকে আমরা বলি নেট প্রেজেন্ট ভ্যালু। এবং সেটাকে কি করা হয়, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাজে আমরা বলতে পারি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন রিস্ক এবং রিটার্ন টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে। 4 নাম্বার কারণ বা রিজনটা দেখেন, সেটা হচ্ছে ইট টেকস অল ক্যাশ ফ্লোস। অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন যখন ক্যালকুলেট করা হয় তখন ফার্মের যতগুলো নগদ প্রবাহ সংঘটিত হয় সবগুলোকে গ্রহণ করে। অর্থাৎ এখানে ক্যাশ ফ্লো কাউন্ট করার সময় অর্গানাইজেশন চিন্তা করে যে এই ফিসক্যাল ইয়ারে কত টাকা অর্গানাইজেশনে আসলো এবং অ্যাকচুয়ালি কত টাকা অর্গানাইজেশন থেকে চলে গেল, সেটা ক্যালকুলেট করা হয়। সেটা অগ্রিম নাকি বকেয়া সেটা এখানে হিসাব করা হয় না। তারপরে 5 নাম্বার দেখেন, ইট ফোকাসেস অন মার্কেট প্রাইস অফ শেয়ার। এটা আরেকটা কারণ হচ্ছে বা সুবিধা হচ্ছে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসেপ্টটা মার্কেট প্রাইস অফ শেয়ারকে, অর্থাৎ শেয়ারের প্রাইসটা বাড়াতে হবে মার্কেটে, সেটার উপরে ফোকাস করে। এবং আমরা জানি যে সেটা আলটিমেট ফল হচ্ছে অর্গানাইজেশনের পারফরমেন্স ডিনোট করে এবং অর্গানাইজেশনের ভ্যালু ক্রিয়েট হয়। আর যেটার সুবিধাভোগী প্রত্যেকটা স্টেক হোল্ডারই সেটার সুবিধা পেয়ে থাকে। 6 নম্বর দেখেন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসিডারস সোশ্যাল ওয়েলফেয়ার। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা যে কনসেপ্টটা আছে, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সেই ব্যাপারটাকে বিবেচনা করে। এই হলো আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের পক্ষে যুক্তি সমূহ বা সুবিধা। এবং এই কারণগুলোর কারণে, এই যুক্তিগুলোর কারণে একটা ফার্ম তার মূল লক্ষ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে করে থাকে। এরপরে আমরা চ্যাপ্টার 10 এর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেটা চলে যাব। দেখেন এখানে একটা কোশ্চেন দেয়া আছে, সিম্পল প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট। তো অর্থাৎ আমাদের প্রোফর্মা স্টেটমেন্ট করতে হবে। কনসিডার দ্য ফলোইং
simplified financial statements for the Jogura Corporation. দেখেন যে এখানে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে এবং ব্যালেন্স শিট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো দেওয়া আছে সেলস 19,000 টাকা, কস্ট 13,500 টাকা, নেট ইনকাম দেওয়া আছে 5,500 টাকা। ব্যালেন্স শিটে অ্যাসেট দেওয়া আছে 9,900, ডেট দেওয়া আছে লায়াবিলিটির ক্ষেত্রে, লায়াবিলিটি এবং ইকুইটির ক্ষেত্রে ডেট দেওয়া আছে 5,100 এবং ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে 4,800। টোটাল দেওয়া আছে অ্যাসেট এবং লায়াবিলিটি 9,900। Jogura has predicted a sales increase of 10%. Jogura ধারণা করছে যে তাদের সেলসটা বা বিক্রয়টা 10% হারে বৃদ্ধি পাবে। It has predicted that every item on the balance sheet will increase by 10% as well. এবং তারা এটাও ধারণা করে নিচ্ছে যে ব্যালেন্স শিটের যে আইটেমগুলো আছে এগুলো বিক্রির বৃদ্ধির সাথে সাথে 10% হারে বৃদ্ধি পাবে। আমাদের যেটা করতে হবে যে create the pro forma statements and reconcile them. What is the flag variable? এখানে ফ্ল্যাগ ভেরিয়েবল আমাদের কাছে একটা নতুন শব্দ শোনা যাচ্ছে। ফ্ল্যাগ ভেরিয়েবল হচ্ছে ডিভিডেন্ড। দেখেন জহুরা কর্পোরেশন আমরা সলিউশনে চলে যাচ্ছি। প্রো ফর্মা স্টেটমেন্ট ধরে নিচ্ছি যে সবকিছু বৃদ্ধি পাবে, সবগুলো আইটেম বৃদ্ধি পাবে 10%। সেলস আগে ছিল 19,000, 10% বৃদ্ধিতে হয় 20,900। খরচও বৃদ্ধি পাবে 14,850 হয়ে যাবে 13,500 থেকে, এবং নেট ইনকাম বেড়ে যাবে 6,050। অ্যাসেট 10% বৃদ্ধিতে হচ্ছে 10,980 এবং ডেট বেড়ে যাচ্ছে 10%, ইকুইটি বেড়ে যাচ্ছে 10% এবং টোটাল ভ্যালু 10,980। সরি, এখানে হবে টোটাল 10,890। এখানে টোটালটা হবে 10,890। প্রিন্ট ইনভেস্টিংয়ের কারণে 8টা পরে চলে গিয়েছে। এখন দেখেন যে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ ভেরিয়েবল হিয়ার। ফ্ল্যাগ ভেরিয়েবল বোঝানো হচ্ছে এখানে ডিভিডেন্ডকে। আমরা ডিভিডেন্ডের পরিমাণ কত সেটা বের করার জন্য যে সূত্রটা ইউজ করছি সেটা হচ্ছে নেট ইনকাম ইনক্রিজ মাইনাস চেঞ্জ ইন ওনার্স ইকুইটি। দেখেন নেট ইনকাম বৃদ্ধি পেয়েছে কত? 6,050। এখানে নেট ইনকাম ইনক্রিজ হবে না, এখানে শুধু হবে নেট ইনকাম। নেট ইনকাম মাইনাস চেঞ্জ ইন ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি আগে ছিল কত? 4,800 এবং এখন হয়েছে কত? 5,280। 5,280 থেকে এখানে 4,300 দেওয়া আছে, এটা ভুল হয়েছে, এটা 4,800 হবে। 5,280 থেকে 4,800 বাদ দিলে হবে হচ্ছে 980 এবং এখানে ডিভিডেন্ডের পরিমাণ ছিল 5,070। এরপর আমরা চলে যাব আমাদের পরের চ্যাপ্টারে। এখানে চ্যাপ্টার 10 কে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা প্রথম অংশটা শেষ করেছি, এখন আমরা দ্বিতীয় অংশে আছি, কর্পোরেট ডেট পলিসি। কর্পোরেট ডেট পলিসি তে আমরা প্রথমেই পড়ব হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার কি। ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলে? দেখেন, the capital structure is the particular combination of debt and equity used by a company. অর্থাৎ একটা কোম্পানি যখন একটা ডেট এবং ইকুইটির একটা সুনির্দিষ্ট কম্বিনেশন ইউজ করে সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এবং আমরা জানি যে এই আইটেমগুলো বা এই সোর্সগুলো, ডেট এবং ইকুইটি সোর্সগুলো ইউজ করে কেন? টু ফাইন্যান্স ইটস ওভারঅল অপারেশনস এন্ড গ্রোথ। কোম্পানি তার ওভারঅল কার্যক্রম এবং প্রবৃদ্ধির জন্য এই ফাইন্যান্সিংটা করে থাকে। ডেট কামস ইন দ্য ফর্ম অফ বন্ড। Debt comes from in the form of bond issues or loans. ডেটটা আসতেছে হচ্ছে তারা বন্ড ইস্যু করে অথবা ধার নেয় বা ঋণ নেয় কোম্পানি। while equity may come in the form of common stock. ইকুইটি ক্যাপিটালটা আসে হচ্ছে কমন স্টকের মাধ্যমে, প্রেফার্ড স্টকের মাধ্যমে অথবা রিটেইনড আর্নিংস এর মাধ্যমে। শর্ট টার্ম ডেট is also considered to be part of the capital structure. স্বল্পমেয়াদী ঋণ যেটা থাকে সেটাকেও ক্যাপিটাল স্ট্রাকচারের অংশ বলা হয়। এরপর এখানে আমরা চলে আসবো যে এই যে ক্যাপিটাল স্ট্রাকচারটা নতুন গঠন করছে অর্গানাইজেশন, সেখানে কি কি ফ্যাক্টর গুলো কনসিডার করা হয় বা প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি কি। প্রথমটা দেখেন, প্রথমটা আছে হচ্ছে নেচার অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের প্রকৃতি। ব্যবসায়ের প্রকৃতির উপরে মূলধন কাঠামোটা কেমন হবে সেটা অনেকাংশেই ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। দেখেন, manufacturing concerns will require more funds to invest in fixed assets like machine tools and plants. Instead, trading enterprises have more funds as working capital.
Manufacturing companies can easily get loans by having mortgage their fixed asset with financial institution. এখানে বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের ফিক্সড অ্যাসেটে বা দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বেশি বিনিয়োগ করতে হয়। আর হচ্ছে ট্রেডিং এন্টারপ্রাইজ গুলো যেগুলো আছে তাদের ওয়ার্কিং ক্যাপিটালে বেশি বিনিয়োগ করতে হয়। এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তারা তাদের যে সম্পত্তি ফিক্সড অ্যাসেট গুলো থাকে সেগুলো মর্টগেজের মাধ্যমে খুব সহজে ঋণ নিতে পারে। এটা একটা ফ্যাক্টর যেটার উপর ডিপেন্ড করে যে ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে, ডেট ক্যাপিটাল কেমন কি পরিমাণ থাকবে এবং ইকুইটি ক্যাপিটাল কি পরিমাণ থাকবে। 2 নম্বর দেখেন সাইজ অফ বিজনেস। Small companies rely on the owners fund financing. They find it hard to get long-term debt. সাইজটাও একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাপিটাল স্ট্রাকচারে। কারণ হচ্ছে যে কোম্পানিগুলো বড় তারা খুব সহজেই তাদের ফাইন্যান্সিংটা করতে পারে rather than স্মল কোম্পানি বা স্মল বিজনেস। তারপরে 3 নম্বরটা দেখেন রেগুলারিটি অফ ইনকাম। With regular sales and earnings, a company can undertake a fixed obligation debt with low risk. অর্থাৎ যে কোম্পানিটা সেল এবং আর্নিংটা রেগুলার তারা কিন্তু খুব সহজেই ডেট নিতে পারে স্বল্প ঝুঁকির মাধ্যমে। কিন্তু যে কোম্পানির আর্নিংসটা আপনার রেগুলার না তারা কিন্তু চাইলেই কি করতে পারে না, ঋণ নিতে পারে না। এরপরে দেখেন 4 নাম্বার পয়েন্ট, দ্য ডিজায়ার টু কন্ট্রোল দ্য বিজনেস। অর্থাৎ বিজনেসকে নিয়ন্ত্রণ করার যে ইচ্ছাটা সেটার উপরেও ক্যাপিটাল স্ট্রাকচার ডিপেন্ডেন্ট। When a manager want to control the business, they would design capital structure in such a manner so that the control or voting power remains in the hands of a controlling group of powers. অর্থাৎ কোনো কোম্পানি যদি অনেক বেশি শেয়ার হোল্ডাররা যদি অনেক বেশি কন্ট্রোল করতে চায় সেক্ষেত্রে ওনারা কিন্তু ঋণটা কম নিয়ে থাকে, ওনাদের কন্ট্রোলিংটা অর্গানাইজেশনের উপরে বেশি থাকে। Asset structure of the company. A company which has invested a major part of parts in life fixed assets find it easier to acquire business finance through debt because it is easy to mortgage the fixed asset. অর্থাৎ এক কোম্পানির asset স্ট্রাকচারের উপরেও ক্যাপিটাল স্ট্রাকচারটা অনেকাংশে নির্ভরশীল। Age of company. New concerns carry more risk and have low goodwill in the market. Hence, they find it difficult to increase funds for loans in the starting years. অর্থাৎ যে অর্গানাইজেশন গুলো মাত্র শুরু হয়েছে বা কয়েক বছর ধরে চলছে তাদের জন্য ঋণের মাধ্যমে তাদের ফান্ড কালেকশন করাটা তাদের জন্য একটু ডিফিকাল্ট। তাদের ইকুইটি ক্যাপিটালের দিকেই বেশি কনসেন্ট্রেট করতে হয়। 7 নম্বর দেখেন cost of capital. Some sources of finance are more costly whereas other sources are less costly. Moreover, the sources of funds have their own merits and demerits. ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে অবশ্যই মূলধন ব্যয় কত সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এবং এই কস্ট অফ ক্যাপিটালের উপর অনেকাংশে নির্ভর করে যে ক্যাপিটাল স্ট্রাকচারের গঠনের ক্ষেত্রে কোন সোর্সটা ইউজ করা হবে। স্বাভাবিকভাবে যে সোর্সটা লেস কস্টলি অর্গানাইজেশন সেই সোর্সটাই ইউজ করবে। তারপরে দেখেন ডিগ্রি অফ রিস্ক। The more debt a firm has, the larger the interest payments and the greater chance of inability to make the payments. অর্থাৎ একটা অর্গানাইজেশন যদি বেশি ঋণ মূলধন ব্যবহার করে তাহলে তাদের ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায় এবং ওনারা কতটুকু ঝুঁকির মাত্রা রাখবে সেটার উপর নির্ভর করে ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে। 9. Future cash inflows. The capital structure selection is also affected by the capacity of the business to create cash inflows and stability and certainty of the cash inflows. 10 number দেখেন flexibility. It means leaving enough room for making necessary adjustments whenever situations require. Capital structure is flexible if it can change the sources of finance freely. 11 number, the environment of capital market. The capital market structure conditions influence the immediate decision on capital structure. During a period of deflation,
Issues of equality shares may not be well received. There are periods when people want to have a safety. অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের উপরও নির্ভর করে যে একটা অর্গানাইজেশনের ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে। যদি ডিফ্লেশন থাকে ইকোনমিতে তখন কিন্তু কোম্পানি তাদের শেয়ারের মাধ্যমে শেয়ার ইস্যুর মাধ্যমে খুব বেশি ক্যাপিটালটা নিতে পারবে না। তারপরে দেখেন 12 মার্কেট সেন্টিমেন্টস। A company that wants to increase enough funds must take into account market sentiment. Otherwise, its issue may not be successful. অর্থাৎ যদি আপনার ইকুইটি ক্যাপিটাল বেশি নিতে চায় তাহলে অবশ্যই মার্কেট সেন্টিমেন্টটা কেমন সেটাও কোম্পানিকে বিবেচনা করতে হয়। কারণ সেটা বিবেচনা না করলে তারা যদি অনেক বেশি এনাফ ফান্ড যদি মার্কেট থেকে নিতে চায়, ক্যাপিটাল মার্কেট থেকে নিতে চায়, তাহলে তাদের এটা সাকসেসফুল নাও হতে পারে। এরপর আমরা আমাদের ডেট পলিসির কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। দেখেন, the Mahi company's expected earnings before interest and taxes is 50,000 টাকা। মাহি কোম্পানির আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস বা ইবিআইটি দেয়া আছে 50,000 টাকা। কোম্পানি 2 লাখ টাকা ঋণ মূলধন আছে এবং এই ঋণ মূলধনের জন্য 10% হারে সুদ দিতে হয়। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ দ্য কোম্পানি ইজ 12.5%, অর্থাৎ কস্ট অফ ইকুইটি দেয়া আছে 12.5%। দ্য নাম্বার অফ কমন স্টক অফ দ্য কোম্পানি ইজ 2400। এই কোম্পানির শেয়ারের সংখ্যা হচ্ছে 2400। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই কোম্পানির টোটাল ভ্যালুটা বের করতে হবে। আসলে আমরা একটা রিকোয়ারমেন্ট করে পড়ি এবং একটা করে সলভ করি। দেখেন, আমরা জানি যে একটা ফার্মের ভ্যালু নির্ধারণ করতে হয় বা আমরা পেতে পারি ভ্যালু অফ দ্য ফার্ম ইজ ইকুয়াল টু স্টক প্লাস শেয়ার প্লাস বন্ড। এখন এখানে শেয়ারের ভ্যালুটা আমাদের বের করতে হবে এবং বন্ডের ভ্যালু তো দেয়াই আছে 2 লাখ দেয়াই আছে কোশ্চেনে। আমরা শেয়ারের ভ্যালুটা বের করে নেব। দেখেন, শেয়ার ক্যাপিটালটা বা ইকুইটি ক্যাপিটালটা বের করার সূত্রটা হচ্ছে ইপিআইটি মাইনাস ইন্টারেস্ট। যেহেতু এটা লিভার্ড ফার্ম হচ্ছে সেই ফার্ম যারা তাদের মূলধন গঠনে ঋণ তহবিলটা ব্যবহার করে এবং ডিভাইডেড বাই কে কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব আমাদের শেয়ারের মূল্য, শেয়ারের মোট মূল্য। ইবিআইটি দেওয়া আছে 50,000 এবং ইন্টারেস্ট হচ্ছে 2 লাখের 10%, সেটা বাদ দিলে থাকছে হচ্ছে 30,000 এবং এটাকে কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি স্টক হচ্ছে 2,40,000। তাহলে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে 4,40,000। রিকোয়ারমেন্ট বি জানতে চাচ্ছে ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম। ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা বের করতে হবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা কে0 দ্বারা ডিনোট করি ইকুয়াল টু ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইনটু 100। ভি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, ইবিআইটি দেয়া আছে 50,000। ভ্যালু অফ দ্য ফার্ম আমরা রিকোয়ারমেন্ট এতে বের করেছি, সেটা হচ্ছে 4,40,000 এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা পেয়ে যাচ্ছি 11.365। রিকোয়ারমেন্ট সি হচ্ছে ডিটারমাইন দ্য মার্কেট ভ্যালু পার শেয়ার। পার শেয়ার মার্কেট ভ্যালু কত সেটা আমরা বের করব। টোটাল ভ্যালু অফ শেয়ার হচ্ছে 2,40,000 এবং নাম্বার অফ শেয়ার হচ্ছে 2,400। তাহলে মার্কেট ভ্যালু পার শেয়ার আমরা পেয়ে যাচ্ছি 100। এরপরে আমাদের বের করতে বলছে ডিটারমাইন দ্য আর্নিং পার শেয়ার বা ইপিএস। ইপিএস বের করার সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই বা ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ইবিআইটি দেওয়া আছে 50,000 এবং ইন্টারেস্ট আমরা এর আগেই বের করেছি 20,000। নাম্বার অফ শেয়ার হচ্ছে 2,400 এবং আমরা পাচ্ছি আর্নিং পার শেয়ার 12.5 টাকা। এরপর আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে যাই। কোম্পানিজ ইউ এন্ড এল are identical in every respect except that U is unlevered while L has টাকা 10 million of 5% bonds outstanding। বলা হচ্ছে এখানে দুটো কোম্পানিকে কনসিডার করা হচ্ছে আনলিভার্ড ফান্ড এবং লিভার্ড ফান্ড। তারা প্রত্যেকটা অ্যাসপেক্টেই একই রকম, শুধুমাত্র একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আনলিভার্ড ফার্মের ওদের ডেট ক্যাপিটাল নাই। আনলিভার্ড ফার্মে ওদের ডেট ক্যাপিটাল আছে 10 মিলিয়ন এবং
যেখানে তাদের সুদ দিতে হয় 5% রেটে। Assume that the all of the MM assumptions are met. There are no corporate or personal taxes. The EBIT is Taka 2 million. The cost of equity of company U is 10%. তাহলে এখন আমাদের কি বের করতে হবে? প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে what value is MM estimate for each farm, অর্থাৎ দুইটা ফার্মেরই ভ্যালুটা বের করে নিতে হবে। আনলিভার্ড ফার্মে দেখেন, আনলিভার্ড ফার্মের ভ্যালু of the farm বের করার সূত্র হচ্ছে EBIT divided by overall cost of capital. আনলিভার্ড ফার্মে যেহেতু ডেট ক্যাপিটাল থাকে না, সেহেতু কস্ট অফ ইকুইটি যেটা থাকবে সেটাই হচ্ছে আনলিভার্ড ফার্মের জন্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে EBIT দেয়া আছে 2 মিলিয়ন, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা এখানে কস্ট অফ ইকুইটি যেটা দেয়া আছে সেটাকেই ধরে নিব আনলিভার্ড ফার্মের জন্য 10%, এবং ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফার্ম আমরা পাচ্ছি 20 মিলিয়ন। As the farms are identical and as per MM proposition 1, value of unlevered fund and levered fund will be equal. So MM theory অনুযায়ী, ক্যাপিটাল স্ট্রাকচারের MM theory অনুযায়ী ওনারা বলছেন যে এই শর্তগুলো যদি থাকে, কর্পোরেট ট্যাক্স না থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন শর্তের আলোকে এই শর্তগুলো যদি বিরাজমান থাকে মার্কেটে, তাহলে আনলিভার্ড ফার্ম এবং লিভার্ড ফার্মের ভ্যালু একই হয়, যে একই হয়েছে। এখন দেখেন what is cost of equity for unlevered farm and for levered farm. এখন আমরা cost of equity টা unlevered এবং levered farm এ বের করব। দেখেন এটা বের করা unlevered farm এর cost of equity, এটা বের করার সূত্রটা হচ্ছে দেখেন EBT divided by share। দেখেন EBT হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ যখন আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স থেকে যখন আমি ইন্টারেস্টে বাদ দিব তখন আমরা পাবো EBT। এখানে আনলিভার্ড ফার্মে কোনো ইন্টারেস্ট থাকবে না, এজন্য ইন্টারেস্টের মান হচ্ছে 0, এবং আমরা EBT পাচ্ছি 2 মিলিয়ন। ঠিক আছে, আর শেয়ার ভ্যালু আমরা বের করেছি রিকোয়ারমেন্ট এতে 20 মিলিয়ন, বাদ দিলে আমরা পাচ্ছি 10% আনলিভার্ড ফার্মে। এখন আমরা লিভার্ড ফার্মেরটা বের করবো একই সূত্র। দেখেন এখানে কিন্তু EBT চেঞ্জ হয়ে যাবে, কারণ এখান থেকে আমরা 5% কি দিব, ইন্টারেস্টটা বাদ দেব। ইন্টারেস্ট বাদ দিলে হচ্ছে কত, 1.5 মিলিয়ন। তাহলে 1.5 কে যখন আমি 10 দিয়ে ভাগ দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 10 বলতে এখানে 10 মিলিয়ন বোঝানো হচ্ছে 50%, অর্থাৎ কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড ফার্ম হচ্ছে কত, 15%। রিকোয়ারমেন্ট সি কি বলছে, ফাইন্ড SL and then show that SL plus B equal to VL equal to 20 মিলিয়ন, অর্থাৎ এটা যে 20 মিলিয়ন হচ্ছে এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। এখানে SL দ্বারা বোঝানো হচ্ছে ভ্যালু অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম। দেখেন ভ্যালু অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম আমরা সূত্রটা আগেই করেছি যে EBT ডিভাইডেড KE, কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, তাহলে KE আমরা এখানে পেয়েছি 15% এবং EBT আমরা এখানে থেকে বের করেছি 1.5 মিলিয়ন। আমরা প্রুফ করলাম ভ্যালুগুলো এবং পাচ্ছি হচ্ছে ভ্যালু অফ ইকুইটি অফ লিভার্ড ফার্মের হচ্ছে 10 মিলিয়ন। দেখেন আমরা জানি ভ্যালু অফ লিভার্ড ফার্মের বন্ডের মূল্য দেওয়া আছে 10 মিলিয়ন এবং শেয়ারের মূল্য হচ্ছে 10 মিলিয়ন, এবং ভ্যালু অফ লিভার্ড ফার্ম হলো কত, 20 মিলিয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রুফ হয়েছে যে লিভার্ড ফার্মের ভ্যালুটা 20 মিলিয়ন হয়েছে। এখন আমরা রিকোয়ারমেন্ট দিতে চলে যাই, হোয়াট ইজ দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর ফার্ম ইউ, ফর ফার্ম এ। লিভার্ড এবং আনলিভার্ড ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত হবে। দেখেন আনলিভার্ড ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল 10% হবে, কারণ ওদের যেহেতু কোনো কি নাই, ডেট নাই, সেটা এই প্রশ্নটা পুরোটাই 0, এবং আমরা এর আগেই প্রুফ করেছি। আছে তারপরে দেখেন আমরা শুরু করি। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সব একই কথা। So weight of equity into cost of equity plus weight of debt into cost of debt. Weight of equity পাওয়ার সূত্রটা হচ্ছে দেখেন share divided by value of the firm, value of the unlevered firm into cost of equity plus bond divided by value of the unlevered firm into cost of debt. এখানে share value হচ্ছে 20 মিলিয়ন, value of the firm 20 মিলিয়ন, cost of equity 10%, আর বন্ডের এটা হচ্ছে এখানে ওদের কোনো বন্ড নাই, পুরোটাই হচ্ছে ইকুইটি ক্যাপিটাল
20 ইনটু 20, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত 10%। কিন্তু লিভার ফার্মের ক্ষেত্রে এটা ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। একই সূত্র হবে, আমরা জানি লিভার ফার্মের ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ। এখানে ভুল করেছে ক্যালকুলেশনে, এখানে শেয়ার ক্যাপিটাল হবে 10 মিলিয়ন এবং কস্ট অফ ইকুইটি হচ্ছে লিভার ফার্মের আমরা পেয়েছি এই যে 15%, এই 15% প্লাস বন্ড, এটা বন্ড এখানে 10 মিলিয়ন, এখানে হচ্ছে 20 মিলিয়ন লিভার ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ক্ষেত্রে, এবং এখানে কস্ট অফ ডেট হচ্ছে 5%। কস্ট অফ ডেট হচ্ছে 5%। এটাতে ভুল করেছে, ভুল আছে এখানে। আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে। এখানে হবে 10 ডিভাইডেড 20 ইনটু কস্ট অফ ইকুইটি হচ্ছে 15%, এবং এখানে 10 মিলিয়ন হবে, এখানে 20 মিলিয়ন হবে, ইনটু কস্ট অফ ডেট হবে এখানে 5%। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা 10% আসবে কিনা বলা যাচ্ছে না, ক্যালকুলেশন করে আপনারা দেখবেন যে কত পার্সেন্ট আসে। রিকোয়ারমেন্ট কি বলছে দেখেন, সাপোজ ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু 20 মিলিয়ন এন্ড ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু 22 মিলিয়ন। বলে দিচ্ছে, ধরে নেন যে আনলিভার্ড ফার্মের ভ্যালু 20 মিলিয়ন এবং লিভার ফার্মের ভ্যালু 22 মিলিয়ন। অ্যাকর্ডিং টু এমএম থিওরি, ডু দিস ভ্যালুস রিপ্রেজেন্ট অ্যান ইকুইলিব্রিয়াম? এমএম থিওরি অনুযায়ী এই দুটো ভ্যালু কি সমান সাম্যতা নির্দেশ করছে? If not, explain the process by which equilibrium would be restored. দেখেন আমরা সলিউশনে চলে আসি। আনলিভার্ড ফার্ম যদি 20 মিলিয়ন হয় এবং লিভার ফার্মে যদি 22 মিলিয়ন হয়, তাহলে এখানে অবশ্যই আমরা নরমালি দেখেই বুঝতে পারছি যে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন শো করছে না, এবং এটা যে disequilibrium can be restored through the arbitrage process, এবং এই যে আনইকুইলিব্রিয়াম পজিশনটা ইকুইলিব্রিয়ামে আসবে তখন যখন এখানে একটা আরবিট্রেজ প্রসেস থাকবে, এবং আরবিট্রেজও যখন এখানে একটা সুযোগ গ্রহণ করবে, এবং এই আনইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইনইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে আরবিট্রেজ প্রসেসের একটা সুযোগ তৈরি হয়, এবং আরবিট্রেজ প্রসেসে এখানে আরবিট্রেজরা একটা প্রফিট গেইন করবে, এবং আস্তে আস্তে তাদের এই দুইটা কোম্পানির পজিশন একই চলে আসবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। এখানে যে বাড়তি 2 মিলিয়ন ভ্যালু দেখাচ্ছে লিভার ফার্মে, এখানে আরবিট্রেজাররা এখান থেকে একটা কিনবে, বেনিফিট বা গেইন নিতে বা নেওয়ার সুযোগ থাকবে। আসেন আমরা এখন চলে আসছি আমাদের কর্পোরেট ডিভিডেন্ড পলিসিতে। কর্পোরেট ডিভিডেন্ড পলিসির কনসেপ্টটা কি? A company's dividend policy dictates the amount of dividends paid out by the company to its shareholders and the frequency with which the dividends are paid out. অর্থাৎ কত টাকা নেট মুনাফার কতটুকু অংশ ডিভিডেন্ড হিসেবে কোম্পানিতে রাখবে, কতটুকু অংশ শেয়ার হোল্ডারদের কাছে বন্টন করবে, এটাই হচ্ছে ডিভিডেন্ড পলিসি। এখানে আছে ফ্যাক্টরস এফেক্টিং ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি ডিভিডেন্ড পলিসিতে যে সকল উপাদান সমূহ প্রভাবিত করে সেগুলো হচ্ছে দেখেন, স্টেবিলিটি অফ আর্নিং, ফাইন্যান্সিং পলিসি অফ দ্য কোম্পানি, 3 নাম্বার হচ্ছে লিকুইডিটি অফ ফান্ড, 4 নাম্বার হচ্ছে ডিভিডেন্ড, 5 নাম্বার হচ্ছে পলিসি অফ কম্পিটিটিভ কনসার্নস, 6 নাম্বার হচ্ছে পাস্ট ডিভিডেন্ড রেট, 7 নাম্বার হচ্ছে ডেট অব্লিগেশন, 8 নাম্বার হচ্ছে এবিলিটি টু গ্রো, 9 নাম্বার হচ্ছে গ্রোথ নিডস অফ দ্য কোম্পানি, 10 নাম্বার হচ্ছে প্রফিট রেট, 11 নাম্বার হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্টস, 12 নাম্বার হচ্ছে পলিসি অফ কন্ট্রোল, 13 নাম্বার হচ্ছে কর্পোরেট ট্যাক্সেশন পলিসি, 14 নাম্বার হচ্ছে ট্যাক্স পজিশন অফ শেয়ার হোল্ডার্স, এবং 15 নাম্বার হচ্ছে ইফেক্ট অফ ট্রেড সাইকেল। এই ফ্যাক্টরগুলো দ্বারা ডিভিডেন্ড পলিসিটা আপনার প্রভাবিত হয়ে থাকে। এখন আসেন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। এখানে ওয়াল্টার মডেল অনুযায়ী আমরা অঙ্কে চলে যাই। জেনিস কোম্পানি আর্নস টাকা 6 পার শেয়ার, শেয়ার প্রতি 6 টাকা আর্ন করে, ক্যাপিটাল is capitalized at a rate of 10% and has a rate of return on investment is 22%. According to Walter's model, what should be the price of share at 15% dividend payout ratio? এখানে কি কি দেয়া আছে? আর্নিং দেয়া আছে 6 টাকা, তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন রেট দেয়া আছে 10%, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেয়া আছে 22%, এবং ডিভিডেন্ড পেআউট রেশিও দেয়া আছে 25%। তাহলে জানতে চাচ্ছে ওয়াল্টার মডেল অনুযায়ী শেয়ার প্রাইসটা কত হবে। ওয়াল্টার মডেল অনুযায়ী শেয়ার প্রাইস বের করার সূত্রটা হচ্ছে ডিভিডেন্ড প্লাস
রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ক্যাপিটালাইজেশন রেট ইনটু আর্নিংস মাইনাস ডিভিডেন্ড। আমাদের এখানে ডিভিডেন্ডটা বের করে নিতে হবে। ডিভিডেন্ড বের করার সূত্র হচ্ছে আর্নিংস ইনটু ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও কোশ্চেনে আছে 25%। 6 টাকা 25% হচ্ছে 1.5। 1.5 এখানে আমরা পুট করলাম। এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর এর মান 22% দেওয়া আছে, আমরা এগুলো দশমিকে কনভার্ট করে নেব। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 10% এবং আর্নিংস 6 থেকে 1.5 বাদ দিব এবং ডিভাইডেড বাই দিব কে বাই ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ক্যাপিটালাইজেশন সরি ইকুইটি না, ক্যাপিটালাইজেশন রেট হবে 10%। নাহলে এই ভ্যালুগুলো ইনপুট করে আমরা পেয়ে যাচ্ছি যে ওয়াল্টার মডেল অনুযায়ী শেয়ার প্রাইস হচ্ছে 114 টাকা। আরেকটা মডেল আছে এখানে, সেটা হচ্ছে গর্ডন মডেল। গর্ডন মডেল অনুযায়ী সূত্রটা হচ্ছে শেয়ার প্রাইস বের করার সূত্রটা হচ্ছে earnings into 1 minus b by retention ratio divided by cost of capital minus retention ratio into internal or required rate of return। আসলে আমরা কোশ্চেনে চলে আসি। Determine the market price of the share of Mahi Company Limited from the following information using Gordon model। এখানে earning of the year দেওয়া আছে 1 লাখ টাকা, dividend paid দেওয়া আছে 50,000 টাকা, rate of return দেওয়া আছে 16%, price earning ratio দেওয়া আছে 9 times, face value দেওয়া আছে 10 টাকা, number of share দেওয়া আছে 10,000। এটা সূত্রটা তো আমরা আগেই করেছি। earnings বসিয়ে দিব 10 টাকা, 1 মাইনাস যে b রিটেনশন রেশিওটা আমরা এখান থেকে বের করে নিব। ডিভিডেন্ড আমরা বের করে নিব 5 টাকা, ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা বের করে নিব 50%, রিটেনশন রেশিও বের করে নিব 0.50, কস্ট অফ ক্যাপিটাল বের করে নিব 0.111 এবং রিটেনশন রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করে নিব আর বের করে নিব 0.16। এই ভ্যালুগুলো এখানে ইনপুট করব এবং আমরা পেয়ে যাব অ্যাকর্ডিং টু গর্ডন মডেল শেয়ার অফ প্রাইস হচ্ছে 160.77। আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে রাজীব পাবলিকেশনের এই বইটা। ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করলাম। এর মধ্য দিয়ে আমাদের শেষ হয়ে গেল ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোলের সবগুলো চ্যাপ্টার। আশা করছি আপনারা এই লেকচারগুলোর মাধ্যমে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অনলাইন লেকচারগুলোর মাধ্যমে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই সাবজেক্টে আশা করি ভালো করবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।